সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, রোজার আগে ভোট আয়োজনে ইসিকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। আজ থেকে প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্রে 24 শহীদদের জাতীয় বীর স্বীকৃতি, অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা। আন্দোলনকারীরাও পাবেন আইনি সুরক্ষা। নির্বাচনের সময় ঘোষণা ও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালো বিএনপি। রাজনৈতিক স্থিতিশীলতার আশা, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমুন্নত রাখার আহ্বান। ইতিহাস বাকবদলের 36 জুলাই উদযাপনে ছাত্র জনতার ঢল। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিক মিয়া অ্যাভিনিউতে বর্ণাঢ্য আয়োজন। ফের আগ্রাসী রূপে পদ্মা, শরীয়তপুর জাজিরায় নদী গর্ভে মসজিদ। 1 মাসে ভাঙনে বিলীন শতাধিক বসতভিটা। হুমকিতে সরকারি বেসরকারি 6 শতাধিক স্থাপনা। প্রবাসীর সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, এবার নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি রচনা হবে। এদিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে মঙ্গলবার রাত 8:20 জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। গত কয়েকদিনের ঘটনা প্রবাহে নানা মহলে জল্পনা, ভাষণে আসতে পারে নির্বাচন কেন্দ্রিক সুস্পষ্ট ধারণা। সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে প্রত্যাশা মাফিক ডক্টর ইউনূসের 35 মিনিটের ভাষণের বড় অংশ জুড়েই ছিল ভোট কেন্দ্রিক প্রসঙ্গ। জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে চিঠি পাঠাবেন প্রধান নির্বাচন কমিশনারকে। ইতিহাসের স্মরণীয় ভোট উৎসবের জন্য শুরু হচ্ছে প্রাতিষ্ঠানিক আয়োজন। আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। ফেব্রুয়ারি যে খুব বেশি দেরি নয় সে কথাও মনে করিয়ে দেন ডক্টর ইউনূস। তাই নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন আর ভোটদান ব্যবস্থা নিয়ে নিজেদের মধ্যে আলাপ করতে আহ্বান জানান অংশীজনদের প্রতি। নির্বাচন আসছে, যদি আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে দূরে বসবাস করেন তবে এখন থেকে নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন করুন, যাতে সেরা ব্যক্তিকে নির্বাচিত করতে আপনি প্রস্তুত হতে পারেন। ফেব্রুয়ারি বেশি দূরে নয়। নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে। বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না। প্রধান উপদেষ্টার প্রত্যাশা, ভোট নিয়ে কলঙ্কিত অধ্যায়ের পুনরাবৃত্তি নয়, নির্বাচনের দিন থাকবে ঈদ উৎসবের মতো আনন্দ। নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই। এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত, সহিংসতার ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্য কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তার চূড়ান্ত পরিণতি কী তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা ইতিহাসের কলঙ্কিত কোনো অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না। আপনারা প্রত্যেকেই অবগত আছেন
একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করারও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সম্পূর্ণ বিধ্বস্ত জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেয়া হলো জুলাই ঘোষণাপত্রে। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত হবে। ঘোষণাপত্রে ২৪-এর অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় আইনি সুরক্ষা দেওয়ার ঘোষণাও দেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন বিকেল ৫টা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংক্ষিপ্ত আয়োজনে বিকেল ৫টা ২০ জুলাই ঘোষণাপত্র উপস্থাপন শুরু করেন প্রধান উপদেষ্টা। ঐতিহাসিক নানা প্রেক্ষাপট টেনে তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের পটভূমি। আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট হাসিনা ৫ই আগস্ট ২০২৪ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ঘোষণাপত্রে অঙ্গীকার করা হয় জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির। অভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণার পাশাপাশি আন্দোলনকারী ছাত্র জনতা পাবেন আইনি সুরক্ষা। বাংলাদেশের জনগণ বিগত ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। বলা হয়, আগামীতে সংবিধানের তফসিলে যুক্ত হবে জুলাই ঘোষণাপত্র। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। ডক্টর ইউনূস বলেন, গণ অভ্যুত্থানে বিজয়ী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে প্রণয়ন করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। এই ঘোষণা প্রণয়ন করা হলো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি বলছে, প্রধান উপদেষ্টার ঘোষণায় দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। মঙ্গলবার রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই জুলাই সনদও স্বাক্ষর করা হবে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, একটি জুলাই ঘোষণাপত্র আর একটি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। আমরা মনে করি এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের কোনো অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না, সব কিছুই সচল হবে এবং গতিশীলতা পাবে। আশা করি খুব শিগগিরই ঐক্যমতের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া স্বাক্ষরিত হবে
এবং আশা করি সেটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও যদি আলাপ আলোচনা হয় সেখানেও আমরা অংশগ্রহণ করব। তার মধ্য দিয়ে জাতির যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা হয়েছিল আগে, সেটাকে আমরা সমুন্নত রাখবো এবং এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করে এই জাতিকে এগিয়ে নিয়ে যাব। এদিকে জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছেন রাজনীতিকরা। দ্রুত এর সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে এতে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে ঘোষণাপত্রে সরকার সবাইকে এক করতে পেরেছে বলে মনে করেন সরকারের দুই উপদেষ্টা। নানা চড়াই উতরাই আর সংশয় কাটিয়ে অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলো বাংলাদেশ। সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। বাংলাদেশের সর্বস্তরের জনগণের মঞ্চে যখন প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের পাঠ করছিলেন তখন দর্শক সারিতে বসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। পরে ঘোষণাপত্র নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা। এবং যেহেতু ঘোষণাপত্রে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া ঘোষণাপত্র কিভাবে বাস্তবায়ন হবে তা উল্লেখ না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। এত গুরুত্বপূর্ণ একটি ইস্যুকে খুব হালকাভাবে পাশ কেটে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম, আমরা এতে হতাশ। আমাদের ডিমান্ড ছিল একটা ঘোষণাপত্র আসতে হবে, সেটা এসেছে। অন্তত এই প্রতিশ্রুতিটুকুর জন্য ইতিবাচক মনে করি, কিন্তু সাবজেক্ট ম্যাটারের ব্যাপারে আমরা বসবো দলের অভ্যন্তরে, তারপরে আমাদের প্রতিক্রিয়া জানাবো। দলীয় ফোরামে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে এনসিপি। তবে ঘোষণাকে স্বাগত জানান দলটির আহ্বায়ক। জুলাইয়ের প্রেক্ষাপটে এসেছে, এখন সংবিধানের যে বিষয়টা সেটা আসলে আমাদের আরেকটু আলোচনা করতে হবে। অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করে আমরা এই বিষয়ে একটা আনুষ্ঠানিক আমাদের প্রতিক্রিয়া জানাবো আর কি। এদিকে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ সাকি। এবারও আমরা চেয়েছিলাম যে সেরকম একটা প্রত্যাশার দীপ্ত অঙ্গীকার আমাদের থাকবে, কিন্তু শেষের দিকে এসে কিছুটা ব্যত্যয় ঘটেছে। আমরা যেভাবে চেয়েছিলাম হয়তো পুরোপুরি ওইভাবে হয় নাই। এটা নির্ভর করছে নির্বাচন হবে যেটাকে ঘোষণা করা হয়েছে, নির্বাচিত পরবর্তীতে যারা আসবে তারা কতখানি বাস্তবায়ন করবে সেগুলোর উপরে। আমরা এই জুলাইয়ের ঘোষণাপত্রের সাথে মৌলিকভাবে এবং সব দিক থেকে আমরা এটাকে আমাদের সমর্থন দিয়েছি। তবে সন্তুষ্টির কথা জানান ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম ও খেলাফত মজলিসের শীর্ষ নেতা মামুনুল হক। যে ঘোষণাপত্র এসেছে সেটা আমরা যা যা চেয়েছিলাম অনেকটাই আমরা পেয়েছি। শঙ্কা হলো যে এই ঘোষণাটার যে আইনি ভিত্তি সেটা যেন কার্যকর হয়। ঘোষণাপত্রে সরকার সবাইকে এক করতে পেরেছে বলে জানান সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও ডক্টর আসিফ নজরুল। রাষ্ট্র আগামীতে কোন লক্ষ্যে ধাবিত হতে চায়, আমাদের তরুণ সমাজের স্বপ্ন কি, আকাঙ্ক্ষা কি, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি, সব কিছুই আমরা এখানে খুব সুন্দরভাবে ফুটে তুলে ধরতে পেরেছি। একটা দীর্ঘ সময় যদি আমরা এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি গণতান্ত্রিক লড়াইয়ের জন্য, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের জন্য, তাহলে আশা করি যে বাংলাদেশ, আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছি ওইটা সম্ভব হবে। তবে ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। জাতীয় সংসদ ভবনের এই মঞ্চ থেকে যে জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করা হলো তার আলোকে গঠিত হোক আগামী দিনের বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, ন্যায়, ইনসাফ আর সমতার ভিত্তিতে পরিচালিত হবে সকল কিছু। এমনটাই প্রত্যাশা রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ইতিহাস বাকবদলের ৩৬ জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করল জাতি। অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে মানিক মিয়া এভিনিউয়ে দিনভর চলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্র জনতা থেকে শুরু করে যোগ দেন রাজনীতিকরাও। জুলাই হত্যাযজ্ঞের বিচার ও স্বৈরতান্ত্রিক কাঠামোর আমূল সংস্কারের দাবি তাদের। দিনভর শ্রাবণের বৃষ্টি উপেক্ষা করে রাজপথে ছাত্র জনতা। উদ্দেশ্য জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন। ২০২৪ সালের দীর্ঘতম মাস জুলাইয়ের ৩৬ লাখ জনতার অভূতপূর্ব সমাবেশ ঘটেছিল এই মানিক মিয়া এভিনিউয়ে। স্বৈরাচার বিদায়ের বর্ষপূর্তিতে ঠিক যেন তারই পুনরাবৃত্তি হলো।
গণপ্রজাতন্ত্রী। বুধবার সকাল থেকেই অপেক্ষা ছিল জুলাই ঘোষণাপত্রের। বিকেল 5টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান স্থলে প্রধান উপদেষ্টা উপস্থিত হলে পুলিশের বেষ্টনী ভেদ করে অনুষ্ঠান স্থলের কাছাকাছি অবস্থান নেন জুলাইয়ের উত্তাল দিনে রাজপথে থাকা বিপ্লবীরা। প্রতীক্ষিত ঘোষণাপত্রে আপ্লুত অভ্যুত্থানকারী ছাত্র জনতা। সকল রাজনৈতিক দল, সকল দ্বন্দ্ব বিরাভেদ ভুলে আমরা সবাই একসাথে এক হয়ে ঘরে যেতে চাই, বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে চাই। ফ্যাসিস্ট তৈরি না হতে পারে আর পুলিশ যাতে দলীয় আচরণ না করতে পারে। আজকের বিজয়টা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই না, আসেন সবাই মিলে সমৃদ্ধশালী সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। গত 17 বছরে যে গুম খুন হয়েছে তার বিচার অবশ্যই হওয়া উচিত। দিনটি উদযাপনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সরকার। দিনব্যাপী আয়োজনে জুলাইয়ের আন্দোলনে অনুপ্রেরণা যোগানো নানা গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করে শিল্পীরা। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আসা ছাত্র জনতার প্রত্যাশা দ্রুত আওয়ামী লীগের বিচার এবং স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে আমূল সংস্কার বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার। পরবর্তী যে সরকারে আমাদের এখানে আসুক না কেন ক্ষমতায়, সেই জন্য এই আনন্দের ধারা ঠিক সঠিক মাত্রায় নিয়ে এগিয়ে যেতে পারে। গত বছর যে গণঅভ্যুত্থানে আমাদের ভাইরা যে রক্ত দিয়েছে, এই রক্তটা যেন বৃথা না যায়। এই ধরনের সরকারকে যদি বিচারের আওতায় নিয়ে আসা না যায়, তাহলে হয়তো এর চেয়ে আরো কোনো ভয়ঙ্কর হয়তো বা সামনে পরিস্থিতি আমার শিকার হইতে পারে। এদিন দুপুর 2:25 গণভবন থেকে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার দৃশ্য প্রায় 5 শতাধিক বেলুন উড়িয়ে ফুটিয়ে তোলা হয়। এ সময় উল্লাসে ফেটে পড়েন উপস্থিত জনতা। বাঙালি যে কখনো অন্যায় অবিচার আর স্বৈরতন্ত্রের কাছে মাথা নয় না, তারই উজ্জ্বল দৃষ্টান্ত জুলাই গণ অভ্যুত্থান। রক্তক্ষয়ী অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এই ছাত্র জনতার শপথ বৈষম্যহীন এবং সত্যিকারের মানবিক বাংলাদেশ বিনির্মাণ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গণভবনে নির্মাণাধীন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে নির্মাণাধীন জাদুঘর পরিদর্শনে যান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা প্রকল্প সংশ্লিষ্ট স্থপতি, প্রকৌশলী ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। দ্রুত সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, আন্দোলন, শহীদদের আত্মত্যাগ ও বিজয়কে দলিল করে গড়ে তোলা হচ্ছে জাদুঘর। পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, গণপূর্ত সচিব এবং জাদুঘর বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর 2024 সাল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। 71-এর মতো 24-এর শহীদদেরও ভুলবে না বাংলাদেশ। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক দেশ গঠনের মাধ্যমেই শহীদদের ঋণ শোধ করা হবে। সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে দেয়া ভিডিও বার্তায় কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গ্রহণযোগ্য হতে পারে না। 1400 শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ। ফ্যাসিবাদের বিরুদ্ধে 1.5 দশকেরও বেশি সময়ের আন্দোলন এবং জুলাই আগস্টের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনার। 5ই আগস্ট সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, 71-এর মতো 24-এর শহীদদেরও ভুলবে না বাংলাদেশ। তারেক রহমান বলেন, শহীদ পরিবারের কাছে বাংলাদেশ ঋণী। ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই তাদের ঋণ শোধ করতে হবে। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর 2024 সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। 1971 সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি। 24-এর গণ অভ্যুত্থানের শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমেই আমরা শহীদদের প্রতি ঋণ পরিশোধ করতে পারি।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সঙ্গে কোনো সরকারের তুলনা হয় না মন্তব্য করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে ফ্যাসিবাদের পক্ষে সাফাই গাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হিটলারের নাৎসিবাদ সম্পর্কে যেমন কেউ গৌরব করে না, পলাতক ফ্যাসিস্ট এর শাসনকাল নিয়েও গৌরব করার কিছুই নেই। ডাকাতি করে কিছু সম্পদ চ্যারিটি করলেও জনগণের চোখে ডাকাত যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে কৌশলে পলাতক ফ্যাসিস্টদের পক্ষে সাফাই গাওয়াও তেমন গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসবে না, এই প্রশ্নে জাতীয় ঐক্য বহাল থাকবে বলেও জানান তারেক রহমান। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাআল্লাহ। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে, থাকবে। এদিন নয়াপল্টনে এক ব্রিফিংয়ে রুহুল কবির রিজভীর অভিযোগ, সরকারের ভেতর থেকে ১/১১ সংখ্যার কথা বলার নেপথ্যে রয়েছে হীন উদ্দেশ্য। এদিকে চট্টগ্রামে এক আয়োজনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি ও চিন্তাধারার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন ঘটবে না। যেটা মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় এবং একটা উস্কানিমূলক কোনো কিছু থাকে যার ভিতরে, এই ধরনের কথা বললে এটা বড় ধরনের খেসারত দিতে হয় জাতিকে। মনোজগতে যে পরিবর্তন, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা জেগেছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। যারা ধারণ করতে পারবে না তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই, আমি পরিষ্কারভাবে বলছি। সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার দুপুরে নয়াপল্টন থেকে বিজয় র্যালি করবে বিএনপি। এর মধ্য দিয়ে শেষ হবে মাসব্যাপী দলটির জুলাইয়ের কর্মসূচি। জনদৃষ্টিকে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের দোষীদের বিচার ছাড়া নির্বাচন দিলে দেশে বিদ্রোহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দলটির পক্ষ থেকে সমাবেশে তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী দলের অনেকে এখন রহস্যময় ভূমিকায়, কিছু দলের কারণে বাধাগ্রস্ত হচ্ছে সংস্কার। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে রাজপথে জনসমুদ্র। বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের আলাদা আলাদা কর্মসূচিতে ঢল নামে নেতাকর্মীদের। পল্টন মোড় থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামায়াতে ইসলামের গণমিছিল। মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল হুঁশিয়ারি দেন, আওয়ামী লীগের দোষীদের বিচারের আগে নির্বাচন হলে দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। নির্বাচনের আগে সবার বিচার হয়তো সম্ভব হবে না, জঘন্য ঘৃণ্য নিষ্ঠুর অপরাধী কয়েকজনকে বিচার শেষ করতে হবে। তা না হলে যে বিশৃঙ্খলার পথ উন্মুক্ত হবে ঠেকাতে পারবেন না। মহাখালীতে পৃথক অনুষ্ঠানে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে জাতির সঙ্গে বেইমানি করা হবে। 54 বছর বাংলাদেশের স্বাধীনতার কোন সুষ্ঠু নির্বাচন হয় না। সংস্কার ছাড়া কোন নির্বাচন আপনি ঘোষণা করলে জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত জুলাই র্যালি করে ছাত্র শিবির। পরে কেন্দ্রীয় নেতারা বলেন, অনেক জায়গায় এখনো বসে আছে ফ্যাসিস্টের অনুসারীরা, তাদেরকে অবিলম্বে সরিয়ে দেওয়ার পাশাপাশি ফ্যাসিবাদী কাঠামো বিলোপের আহ্বান জানান তারা। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা করাপ্টেড ছিল তাদের বিচারের দাবি করছি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় চাঁদাবাজি বিলোপে নতুন অভ্যুত্থানের ডাক দেন দলটির আমির। খুনিকে তাড়িয়েছি, এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিমজ্জিত রয়েছে। বাংলার জমিন থেকে এই চাঁদাবাজদেরকে উৎখাত করতেই হবে, আবার আমাদের উৎখাত করতে হবে। মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করে ইন্তেফাদা বাংলাদেশ। এতে যোগ দেন আলেম সমাজের প্রতিনিধিরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। শুরুতে ছিল কোটা বিরোধী আন্দোলন, নানা ঘটনা প্রবাহে পরে তা রূপ নেয় ছাত্র জনতার অভ্যুত্থানে। পতন ঘটে শেখ হাসিনার 16 বছরের শাসনের। কেমন ছিল রক্তাক্ত জুলাই, দেখে নেব এক ঝলকে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত বছরের ১ জুলাই থেকে কর্মসূচি নিয়ে মাঠে নামেন শিক্ষার্থীরা। নানা ঘটনা প্রবাহে এক পর্যায়ে তা রূপ নেয় সরকার পতনের এক দফায়। ধাপে ধাপে ক্যাম্পাসের গণ্ডি পার হয়ে কর্মসূচি গড়ায় রাজপথে। দাবি আদায়ে প্রথম সপ্তাহে বিক্ষোভ মিছিল, সমাবেশ, অবস্থান, রেলপথ, মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ৭ জুলাই কর্মসূচিতে আসে ভিন্নতা। দেশজুড়ে পালিত হয় বাংলা ব্লকেট। স্থবির হয়ে পড়ে রাজধানী। কোটা বিরোধী আন্দোলন যে বড় সংগ্রামে রূপ নিচ্ছে তার আঁচ পাওয়া যায় এই দিনে। ঘোষণা আসে অনির্দিষ্টকালের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনেরও। 10 জুলাই সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানীর সঙ্গে গোটা দেশের যোগাযোগ। পরদিন আরও উত্তপ্ত রাজপথ। ঢাকা, চট্টগ্রামে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় শিক্ষার্থীরা। এদিন দেশের অনেক স্থানে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। পুলিশি হামলার প্রতিবাদে পরদিন শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 14 জুলাই পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা করে কোটার যৌক্তিক সংস্কার দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য আর রাতে শিক্ষার্থীদের ব্যাপক প্রতিক্রিয়া মোড় গড়িয়ে দেয় দৃশ্যপটের। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? পরদিন প্রতিবাদের ঝড় ওঠে রাজপথে। ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র সমাজ, সরব হন বিচারের দাবিতে। সাড়া মিলতে থাকে নানা শ্রেণী পেশার মানুষের। আন্দোলন দমনে পুলিশি হামলা, দফায় দফায় সংঘর্ষে গোটা দেশ পরিণত হয় রণক্ষেত্রে। প্রতিবাদে পরদিন 18 জুলাই সারা দেশে পালিত হয় কমপ্লিট শাটডাউন। কর্মসূচি ঠেকাতে সারা দেশে মোতায়েন করা হয় বিজিবি। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে ঘটে ব্যাপক প্রাণহানি। বন্ধ ইন্টারনেট, চলতে থাকে ধরপাকড়। সরকারের পক্ষ থেকে আলোচনায় বসার কথা বলা হলেও তা প্রত্যাখ্যান করে ছাত্র হত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ 9 দফা দাবি জানান শিক্ষার্থীরা। 20 জুলাই রাত 12টা থেকে সারা দেশে কারফিউ ও সেনা মোতায়েন করা হয়। কারফিউর মধ্যেও অনেক জায়গায় চলে বিক্ষোভ, প্রাণ ছড়ে রাজপথে। কারফিউর মধ্যে 21 জুলাই বসে সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের রায়ে 7% কোটা বহাল রেখে বাকি 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশনা আসে। কিন্তু ততদিনে ঝরে যায় শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক মানুষের প্রাণ। আন্দোলনের এক পর্যায়ে চিরুনি অভিযানের মধ্যে আটক হন 6 সমন্বয়ক। প্রতিবাদে রাজপথে সক্রিয় হন শিক্ষক, শিল্পী সমাজ সহ বিশিষ্ট নাগরিকরা। আর তাতে অনেকটি মোড় ঘুরে যায় পরিস্থিতির। 30 জুলাইয়ের সরকারি শোক প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাল্টা কর্মসূচি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল লাল করার ডাক দেওয়া হলে মেলে ব্যাপক সাড়া। নানা মহলের দাবির মুখে অবশেষে 1 আগস্ট ডিবি কার্যালয় থেকে মুক্ত হন 6 সমন্বয়ক। এদিনই সন্ত্রাস বিরোধী আইনে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। 2 আগস্টের দ্রোহযাত্রায় বৈরী আবহাওয়া উপেক্ষা করেই প্রতিবাদের ভাষায় সামিল হন সর্বস্তরের মানুষ। তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। তো আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যা চাইবেন? ছাত্র সমাজের পরদিন বদলে যায় আন্দোলনের গতিপথ। কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল গণজমায়েত থেকে ঘোষণা করা হয় শেখ হাসিনার সরকার পতনের এক দফা। আমাদের সর্বোচ্চ এক দফা দাবিতে অসহযোগ চলমান থাকবে। 4 আগস্ট দেশ জুড়ে চলে অসহযোগ আন্দোলন। আর তা প্রতিহতে মাঠে নামে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন। বাঁধে সংঘর্ষ। এই দিনেই প্রাণ হারান শতাধিক মানুষ। জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ। 5 আগস্ট কারফিউ উপেক্ষা করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে সাড়া দিয়ে রাজধানীমুখী হন ছাত্র জনতা। পতন ঘটে টানা 1.5 দশকের বেশি সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের। হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা যখন ভারতের পথে, গণভবন তখন জনতার দখলে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। কক্সবাজারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে
এনসিপি নেতাদের বৈঠকের খবর গুজব বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তারা ব্যক্তিগত সফরে কক্সবাজারে গেছেন বলে জানিয়েছেন যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন। 5 আগস্ট দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কক্সবাজারের একটি হোটেলে বৈঠকে বসেছেন এনসিপির কয়েকজন শীর্ষ নেতা। কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার বাংলাদেশ বিমানের 11:15টার একটি ফ্লাইটে কক্সবাজারে অবতরণ করেন এনসিপির নেতারা। কিছুক্ষণ পর দুপুরের দিকে বিভিন্ন গণমাধ্যম পিটার হাসের সঙ্গে তাদের বৈঠক নিয়ে খবর প্রচার করে। এমন পরিস্থিতিতে কক্সবাজারের বৈঠকের খবরটি ভুয়া বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হাই কমিশনারের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। তিনি মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে লিখেছেন, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। বিদেশে যাওয়ার আশায় মানব পাচারকারীদের ফাঁদে পড়ে নীলফামারীর 4 যুবকের পরিবার নিঃস্ব। তাদের অভিযোগ, গ্রীসে নিয়ে যাওয়ার জন্য 48 লাখ টাকা বুঝে নিয়ে চক্রটি পাকিস্তান হয়ে আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে নিয়ে যায় তাদের। সেখানে আটকে রেখে নির্যাতন চালিয়ে পরিবারকে ভিডিও দেখিয়ে ফের হাতিয়ে নেয় মুক্তিপণ। প্রতারক মাহবুবের গ্রেফতার ও শাস্তি দাবি তাদের। পুলিশ বলছে প্রতারক চক্রের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেন বাদলের রিপোর্ট। পূর্ব পরিচিত মাহবুবের সঙ্গে গ্রিসে যাওয়ার অলিখিত চুক্তিতে 4 বন্ধু সদরের জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শফিউর রহমান, ডিমলার আব্দুল মান্নান ও ডোমারের ওমর ফারুক গত 24 ফেব্রুয়ারি একত্রে বাড়ি থেকে বের হন। কিন্তু তাদের গ্রিসে না নিয়ে বিমানে করে পাকিস্তানে নেওয়া হয়। সেখানে কয়েকদিন রেখে আফগানিস্তানের পাহাড়ি এলাকায় নিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে নির্যাতন চালানো হয়। এরপর সে ভিডিও দেখিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় তাদের। এরপর দেশে ফিরে আসেন 4 জনই। আফগানিস্তান নেওয়ানোর পরে ওইখানে আমাদের উপর নির্যাতন করা হয়। জমি জায়গা, তারপর ডিগি, পুকুর টুকুর সব শেষ করে দিছি। এই মাহবুব আমাকে শেষ করে দিলে। এ ঘটনায় প্রতারক মাহবুব সহ চক্রের 5 জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর স্বজনরা। মামলাটার বিষয়ে আমরা অলরেডি আপনারা জানেন সিআইডিতে প্রেরণ করেছি। সিআইডিতে আমরা প্রেরণ করার পরে দ্রুতই আমাদের কাছে আসলে পরে আমরা মামলাটি সিআইডিতে হস্তান্তর করব। মামলার 5 আসামি বর্তমানে পলাতক রয়েছে। সাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। শরীয়তপুরে পদ্মা নদীর ভাঙনে একটি মসজিদের নির্মাণাধীন দ্বিতল ভবন নদী গর্ভে বিলীন হয়ে গেছে। মঙ্গলবার সকালে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের 0 পয়েন্ট এলাকায় তীব্র এ ভাঙন দেখা দেয়। এ সময় আলমখার কান্দি জামে মসজিদের নির্মাণাধীন দ্বিতল ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। গত 1 মাসে ভাঙনের শিকার হয়েছে শতাধিক বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান। এখনও ভাঙন ঝুঁকিতে উপজেলার অন্তত 600 পরিবার সহ 100টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। দিনটি উপলক্ষ মঙ্গলবার বিকেলে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসে আয়োজিত হয় রেমিট্যান্স যোদ্ধা দিবস। এ সময় নতুন বাংলাদেশের প্রেক্ষাপট, প্রবাসীদের ভূমিকা, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের নানা গল্প তুলে ধরেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। একই দিনে কুয়েতেও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয় দিবসটি। এদিকে গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আত্মার মাগফিরাত কামনা করা হয় সৌদি আরবেও। আর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্সে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে পালিত হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস। এদিন দূতাবাসের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন। শুরুতেই গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আত্মার মাগফিরাতও কামনা করা হয়। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এ সময় বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে বৈধ পথে আরো বেশি রেমিটেন্স পাঠানোর জন্য আহ্বান জানান রাষ্ট্রদূত। একই দিন কুয়েতেও বাংলাদেশ
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস। প্রথমেই পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এ সময় গণ অভ্যুত্থানের পটভূমি, প্রভাব, প্রাসঙ্গিকতা এবং অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার উপর আলোকপাত করেন তিনি। অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশের উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করেছে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসও। সিউলের দূতাবাস মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপর নতুন বাংলাদেশের প্রেক্ষাপট, প্রবাসীদের ভূমিকা, গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের নানা গল্প তুলে ধরে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মাধ্যমে সমৃদ্ধশীল রাষ্ট্র গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিন। এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্সে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান। তিনি বলেন, ইসলামাবাদের কূটনৈতিক এলাকায় বাংলাদেশের স্থায়ী চ্যান্সেরি ভবনে এই প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। মৌসুমী সাথী, সময় সংবাদ। জার্মানিতে সফররত বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাক মিয়াকে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় বার্লিনে আয়োজিত সভায় বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও ছিলেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। সভায় সভাপতিত্ব করেন ইউরোপ ফোরামের আবু হানিফ। বক্তব্যে মোস্তাক মিয়া দলকে ঐক্যবদ্ধভাবে প্রবাস থেকে এগিয়ে আসার আহ্বান জানান। শেষ হয় জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং দোয়া মাহফিলের মাধ্যমে। মালদ্বীপের প্রধান কারাগারে বিভিন্ন অপরাধে আটক ও সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের খোঁজ নিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি দল। দেশটির কারা কর্তৃপক্ষের কাছে ওয়েজ অনার্স কল্যাণ তহবিলের অর্থায়নে প্রবাসী বাংলাদেশি বন্দীদের জন্য পরিধেয় বস্ত্র হস্তান্তর করা হয়। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। উন্নত জীবন ও বেশি উপার্জনের আশায় হাজারো বাংলাদেশি পাড়ি জমাচ্ছেন মালদ্বীপে, কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় ও দালাল চক্রের খপ্পরে পড়ে অনেকেই পৌঁছাচ্ছেন কারাগারে। মালে থেকে দক্ষিণে কাফু অ্যাটলে অবস্থিত মাফুসি কারাগারেই এখন আটক প্রায় অর্ধশত প্রবাসী বাংলাদেশি। হত্যা, শিশু নির্যাতন, মাদক ও সহিংসতার অভিযোগে আটক এসব ব্যক্তির কেউ কেউ সাজাপ্রাপ্ত, আবার কেউ এখনও বিচারাধীন। সম্প্রতি বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি দল কারাগারটি পরিদর্শন করে বন্দীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা, খাদ্য, পোশাক ও কারা পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এ সময়। বন্দীরা তখন পরিধেয় বস্ত্রের দাবি জানালে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে তার সরবরাহ করা হয়। কল্যাণ সহকারী আল মামুন পাঠান জানান, মানবিক দিক বিবেচনায় হাই কমিশনের পক্ষ থেকে দ্রুত এই সহায়তা নিশ্চিত করা হয়। আমাদের যে বাংলাদেশি যারা সাজাপ্রাপ্ত আসামি ওখানে আছে তারা আমাদের কাছে অনুরোধ জানিয়েছে যে তাদের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস তারা চেয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, জামা কাপড়, জুতো, এগুলা হচ্ছে আপনার মালদ্বীপের যে কারেকশনাল সার্ভিস আছে তাদের মাধ্যমে আমরা পৌঁছে দিয়েছি। বন্দীদের সমস্যাগুলো তুলে ধরে মালদ্বীপ কারা কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেছে বাংলাদেশ মিশন। বাংলাদেশি নাগরিকদের আইনানুগ অধিকার ও সুবিধা নিশ্চিতের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নিয়মিত দূতাবাসের পর্যবেক্ষণ ও আইনি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন হাই কমিশনার। বাংলাদেশি যারা সাজাপ্রাপ্ত আসামি আছে এবং বিচারাধীন আসামি আছে তাদের যেন জেলখানার সুযোগ সুবিধা এবং জেলখানার যেই থাকার পরিবেশ এবং খাওয়া দাওয়ার মান বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদেরকে অনুরোধ জানিয়েছি। মালদ্বীপে কাজ করতে আসা প্রায় 1 লাখ বাংলাদেশির মধ্যে অনেকেই পেশাগতভাবে প্রতিষ্ঠিত হলেও অপরাধে জড়িয়ে পড়ার হারও উদ্বেগজনক। দালাল চক্রের দৌরাত্ম্য ও বৈধতার অভাবে সহজেই ফেঁসে যান অনেকে। সময় সংবাদ, মালদ্বীপ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে শুরু হয়েছে পিটিআইয়ের প্রতিবাদ কর্মসূচি। প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে লাহোরে, পেশোয়ারে, সোয়াবি ও মারদানে বিক্ষোভ করছে পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতাকর্মীরা। উত্তেজনা ছড়িয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতেও। ইমরান খানের মুক্তির দাবিতে মঙ্গলবার সকালে লাহোরের রাস্তায় অবস্থান নেন পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতাকর্মীরা। পাঞ্জাব প্রশাসনের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বিভিন্ন সড়কে নামে পিটিআই সমর্থকরা।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারে 2 বছর পূর্ণ হলো মঙ্গলবার। তার মুক্তির দাবিতেই 5 আগস্ট দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি দেয় পিটিআই। সকাল থেকে বিভিন্ন শহরে দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। প্রশাসন আগেভাগেই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করে জনসমাবেশ নিষিদ্ধ করে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুরের নেতৃত্বে পেশোয়ারে শুরু হয় প্রধান সমাবেশ। প্রদেশটির অন্যান্য জেলা যেমন সোয়াবি, নওশেরা, মারদান থেকেও ছোট ছোট মিছিল এসে যোগ দেয় কেন্দ্রীয় কর্মসূচিতে। পিটিআই বলছে শান্তিপূর্ণভাবেই তারা এই কর্মসূচি পালন করছে, তবে একাধিক স্থানে পুলিশের বাধা ও টিয়ার গ্যাসের নিক্ষেপের খবর পাওয়া গেছে। পাঞ্জাব ও সিন্ধে অন্তত 400 নেতাকর্মীকে আগেভাগেই গ্রেফতার করেছে পুলিশ। ইসলামাবাদে আদালত চত্বর ঘিরেও মোতায়েন রয়েছে অতিরিক্ত ফোর্স। এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে তেহরিক তাহফুজি আইন-ই পাকিস্তান। পিটিআইয়ের দাবি, ইমরান খানের বন্দিত্ব রাজনৈতিক প্রতিহিংসা এবং বিচার বিভাগের অপমান। দলটির কেন্দ্রীয় সমন্বয়ক সালমান আকরাম রাজা হাইকোর্টে আগাম জামিন নিয়ে আন্দোলন মাঠে নেতৃত্ব দিচ্ছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নতুন বাংলাদেশের 1 বছর। এ সময় দেশের ক্রীড়াঙ্গনে বেশ কিছু পরিবর্তন এসেছে, বিশেষ করে সাংগঠনিক ক্ষেত্রে। এতে 2-1টা জায়গায় ইতিবাচক পরিবর্তন এলেও স্থবিরতা লক্ষ্য করা গেছে অনেক ক্ষেত্রেই। বিশেষজ্ঞরা বলছেন, নেতৃত্বের বদল হলেও অভিজ্ঞতা আর দক্ষতার বিচারে যোগ্যদের সঠিক মূল্যায়ন না হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি ক্রীড়াঙ্গন। তবে অনেকের মত, এটা লম্বা প্রক্রিয়া, যা 1 বছরেই দৃশ্যমান হওয়া সম্ভব না। নতুন বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও আসবে ব্যাপক পরিবর্তন। 5 আগস্টের পর এমন সম্ভাবনা ছিল জলজলে। নতুন সরকারের পক্ষ থেকে নেওয়া হয় বেশ কিছু পদক্ষেপ। তাতে ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে আশার সঞ্চার হলেও তা ফিকে হতে সময় নেয়নি খুব একটা। ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য 29 আগস্ট সার্চ কমিটি গঠন করে সরকার। তাদের প্রেসক্রিপশনে পুনর্গঠন করা হয় বেশ কিছু ফেডারেশন ও অ্যাসোসিয়েশন। তবে সার্চ কমিটি প্রস্তাবিত কমিটি নিয়েও শুরু হয় বিতর্ক। 10 মে কার্যক্রম অসম্পূর্ণ থাকা অবস্থায় সার্চ কমিটি বিলুপ্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ। তৃণমূলের ক্রীড়াঙ্গনে গতি আনতে জেলা ও বিভাগীয় সংস্থাও সরকার ভেঙে দিয়েছিল দায়িত্ব নেয়ার শুরুতেই। তবে বছর পেরুলেও পরিলক্ষিত হয়নি দৃশ্যমান উন্নয়ন। বিগত দিনে যেমন স্থবির ছিল তৃণমূলের ক্রীড়াঙ্গন, অধিকাংশ জায়গায় সেই পুরনো চিত্রই। দক্ষ আর অভিজ্ঞ সংগঠকদের সঠিক মূল্যায়ন করতে না পারার জন্যই এই স্থবিরতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা সার্চ কমিটি অনেক কমিটি করলো, কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট তো পেলো না। তাতে বোঝা যায় যে সার্চ কমিটি যে লোকদেরকে চুজ করেছিল, তো সেই লোকগুলো সঠিক না। খুব বেশি ভিজিবল বাস্তবায়ন হয়েছে এটা আমি বলবো না, কারণ এখনও কিন্তু জেলা পর্যায়ে খেলা হচ্ছে কি হচ্ছে না এগুলো খবর আমরা ওইভাবে পাই না। কিন্তু জেলা পর্যায়ে যেটা খুব জরুরি। গেল 1 বছরে দেশের ক্রীড়াঙ্গনে যতটুকু আলোচনা তার পুরোটাই ক্রিকেট, ফুটবল ঘিরে। এর বাইরে কিছুটা আলোড়ন তোলে আর্চারি। তবে বাকি ফেডারেশনগুলো ছিল নিষ্প্রভ। বিগত সময়ে স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ আরও কিছু টুর্নামেন্ট নিয়মিত আয়োজিত হলেও 1 বছরে অধিকাংশই ছিল কার্যক্রম শূন্য। সঠিক লোকগুলি যদি চুজ করা হইতো, তা আমার কাছে মনে হয় কিছুটা সাফল্য হইতো। 1 বছরে আপনি যে খুব একটা সাফল্য করতে পারবেন না। হ্যাঁ, তবে একটা জিনিস কি, প্রত্যেকটা ফেডারেশনের কার্যক্রম চলছে কিনা, খেলাধুলা চলছে কিনা, এইটা দেখার বিষয় ছিল। আমাদের ভিশনটা ওরকম যে এটা যেন একটা গণ্ডির মধ্যে না থাকে, ছোট একটা জায়গায় যেন না থাকে, সবাই যেন সুযোগটা পায়। এটা বোধহয় সবচাইতে বড়, এই স্পিরিটের সবচাইতে বড় প্রাপ্তি বলবো আমি। এটা ঠিক, ক্রীড়াঙ্গনে এখন আগের মতো রাজনৈতিক হস্তক্ষেপ নেই, দলীয়করণের আবর্তেও বন্দী নয়। তবে যোগ্য ও দক্ষ সংগঠকদের নিশ্চিত করার পাশাপাশি ফেডারেশনগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলেই কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছতে পারে দেশের ক্রীড়াঙ্গন। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের খবর। এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাম্প শুরু হচ্ছে বুধবার। ক্রিকেটারদের রিপোর্টিং সকাল 7:30টায়। ঢাকায় ফিটনেস ক্যাম্প শেষে সিলেটে যাবে টাইগাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ হবে সেখানেই।
দেশের ক্রিকেটে কয়েক বছর ধরেই অস্থিরতা। জাতীয় দলে গ্রুপিং, অন্তর্দ্বন্দ্ব, বোর্ড সভাপতি বদল, বিপিএল নিয়ে বিতর্ক, গেল একটা বছরে অস্থিরতা চরম আকার ধারণ করেছে। এসবের প্রভাব ন্যাশনাল টিমের মাঠের পারফরমেন্সে স্পষ্ট। নিজেদের হারিয়ে খুঁজতে থাকা দলটাই আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করেছে সাম্প্রতিক সাফল্যে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা 2 টি-20 সিরিজ জয়ে উজ্জীবিত বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটের দিন শেষ এমন রব এক ঝটকায় থামিয়ে দিয়েছে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে দর্শক উপস্থিতি। নতুন করে আশায় বুক বাঁধছেন সবাই। এমনকি এশিয়া কাপ নিয়েও মনের কোণে উকি দিচ্ছে স্বপ্ন। এ পর্যন্ত 3 বার এশিয়া কাপের ফাইনালে উঠে হৃদয় ভেঙেছে বাংলাদেশ দলের। পঞ্চপাণ্ডব অধ্যায়ের সমাপ্তির পর পথটা এখন আরও কঠিন। 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আলোচিত এই আসর। 8 দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ইভেন্টের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতিতে নামছে লিটন দাসের দল। এরই মধ্যে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। 25 সদস্যের প্রিলিমিনারি স্কোয়াডে আছেন টি-20 দলের নিয়মিত সব মুখ। বিবেচনায় এ দলের 5 ক্রিকেটারও: নাইম শেখ, হাসান মাহমুদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন আর সাইফ হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে জাতীয় দলের সিরিজ আর অস্ট্রেলিয়ায় এ দলের সফরে ক্রিকেটারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে চূড়ান্ত স্কোয়াড সাজাবে বোর্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজটাই এশিয়া কাপের আগে মাঠের পারফরমেন্স যাচাইয়ের শেষ সুযোগ। তাই ডাচদের বিপক্ষে এই 3 টি-20কে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। 30 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজ। তার আগে ঢাকায় হবে ফিটনেস ক্যাম্প। বুধবার সকাল 7:30টায় মিরপুর স্টেডিয়ামে রিপোর্টিং ক্রিকেটারদের। ছুটি কাটিয়ে ধীরে ধীরে যোগ দেবেন সবাই। কোচরাও চলে আসবেন সপ্তাহ খানেকের মধ্যে। এরপর সিলেটে যাবে দল। নেদারল্যান্ডস দল বাংলাদেশে আসবে 26 আগস্ট। সিরিজ শুরুর আগে 3 দিন অনুশীলন করবে স্কট এডওয়ার্ডস বাহিনী। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। মোমেন্টাম নিয়ে এশিয়া কাপে যেতে চায় বাংলাদেশ, তাই নেদারল্যান্ডসের বিপক্ষেও সাজানো হবে পূর্ণ শক্তির একাদশ। যদিও বিবেচনায় থাকবে এ দলও টপ অ্যান্ড টি-20তে পারফর্ম করলে মিলবে আরব আমিরাতের বিমানের টিকিট। দায়িত্ব গ্রহণের 1 বছরে নিজের কাজ নিয়ে সন্তুষ্ট নাজমুল আবেদিন ফাহিম। নির্বাচন নিয়ে আপাতত কোনো ভাবনা নেই বিসিবি সহসভাপতির। গণ অভ্যুত্থানের 1 বছর। অন্য সব জায়গার মতো পরিবর্তন এসেছে বিসিবিতেও। কেমন ছিল সময়টা? নিজেদের কাজ নিয়েই বা কতটুকু সন্তুষ্ট এই সময়ে দায়িত্ব পাওয়া নীতি নির্ধারকরা? ভালো করার জন্য যেই কাজগুলি করা দরকার সেগুলির দিকে আমরা মনোযোগী হচ্ছি। সারা দেশে ক্রিকেটটা ভালোভাবে ছড়িয়ে দেয়া, আমাদের খেলোয়াড়রা যেসব কম্পিটিশন খেলে জাতীয় দলে আসে সেসব কম্পিটিশনের মানটাকে বাড়ানো। আমরা কোচ তৈরির ক্ষেত্রে কোচদেরকে আরও ওদের মান বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলির কাজ চলছে। এগুলির ফল হয়তো একটু আস্তে আস্তে সময় লাগবে এগুলির কাজ পেতে, ফল পেতে, বাট সব কিছু মিলিয়েই কাজ হচ্ছে ভালো করার জন্য। আমরা যদি আন্তর্জাতিকভাবে ক্রিকেটকে আরেকটু উপরে দেখতে চাই, তার যে পূর্ব শর্তগুলো সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করছি। জাতীয় দলের পারফরমেন্স বিবেচনায় আনলে অম্ল মধুর স্মৃতি, অর্জন আছে ব্যর্থতাও। তবে আপাতত সব মনোযোগ এশিয়া কাপকে ঘিরে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ নেদারল্যান্ড সিরিজ। প্রতিপক্ষ খর্বশক্তির হলেও পূর্ণ শক্তির টিম নিয়ে নামবে বাংলাদেশ। যেহেতু এশিয়া কাপ খেলতে যাব, এখানে বোধহয় মনে হয় না যে বেঞ্চ স্ট্রেংথ দেখার কাজটা এখানে খুব বেশি হবে। সম্ভাবনা আমি যেটা দেখি, কারণ এটা আমার সিদ্ধান্ত না, যে আমার ধারণা যে পূর্ণ শক্তি দল নিয়ে খেলা হবে এবং দল জেতার জন্যই খেলবে এবং একটা মোমেন্টাম নিয়ে যেতে চাইবে এশিয়া কাপে। এশিয়া কাপের আগে চোখ থাকবে অস্ট্রেলিয়াতেও। টপ এন্ড টি-20 সিরিজে পারফর্ম করলে মিলবে আরব আমিরাতের টিকিট। সবাই কনসিডারেশনের মধ্যে থাকবে এবং এসি টপ এন্ড টি-20 যদি না থাকতো, এটা কিন্তু সুযোগই পেত না ওদের নিজেদের পারফরমেন্সে দেখানো। সো মানে ওদের জন্য এটা সুযোগ দেখানোর যে আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু করছি, সো আমার দিকে তাকাও। এদিকে অক্টোবরে হওয়ার কথা বিসিবি নির্বাচন নিয়ে বর্তমান সহসভাপতির ভাবনা কি? উত্তর দেননি সরাসরি, তবে নির্ধারিত সময়েই এই কার্যক্রম আয়োজনের পক্ষে নাজমুল আবেদিন। নির্বাচন নিয়ে কে কি ভাবছে, নির্বাচন নিয়ে আমি ভাবছি না। আমি ভাবছি আপাতত এশিয়া কাপ নিয়ে। এর সামনে আমার কোনো ভাবনা নেই। নির্বাচন হওয়া উচিত। নির্বাচন যখন হওয়ার কথা তখন হলে খুব ভালো, তাহলে নিয়ম মতই হতে পারে, বা তার আশেপাশে যে কোনো সময় নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচিত যারা আসবেন তারা ভোট চালাবেন। তারপরে
সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, রোজার আগে ভোট আয়োজনে ইসিকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার। আজ থেকে প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্রে 24-এর শহীদদের জাতীয় বীর স্বীকৃতি, অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা। আন্দোলনকারীরাও পাবেন আইনি সুরক্ষা। ইতিহাস বাকবদলের 36 জুলাই উদযাপন, ছাত্র জনতার ঢল। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মানিক মিয়া এভিনিউতে বর্ণাঢ্য আয়োজন। এ ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।